হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিনের কাজগুলো কি কি আমাদের বডিতে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকটা হলো তোমাদের WBCS অপশনাল ফিজিওলজি যারা পড়ছো তাদের হলো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে ফলো করবে। আর এছাড়াও যারা তোমরা অনার্স পড়ছো, ঠিক আছে, ফিজিওলজি অনার্স, তোমাদের জন্যও কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট। কল্যাণী ইউনিভার্সিটির ফিজিওলজি অনার্সের ক্লাস কিন্তু অলরেডি চলছে। যদি কেউ জয়েন হতে চাও তারা নিচের ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো দেরি না করে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, প্লাজমা প্রোটিনটা কি জিনিস? এটা হলো আমাদের বডির একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আর কি। এবার এই প্লাজমা প্রোটিন যেটা, এটার কি কি কাজ করছে, কাজগুলো আমরা স্পেসিফিক্যালি দেখব। ঠিক আছে, তো 1 নম্বর কাজে আমরা চলে আসছি। প্লাজমা প্রোটিনের 1 নম্বর কাজ হলো কোয়াগুলেশন ইন ব্লাড। ঠিক আছে, ব্লাডের কোয়াগুলেশনে এটা কিভাবে হেল্প করছে দেখো। ব্লাডের কোয়াগুলেশনে এটা কিভাবে হেল্প করছে দেখো। ফাইব্রিনোজেন ইজ এসেনশিয়াল ফর দি কোয়াগুলেশন অফ ব্লাড। ঠিক আছে, ফাইব্রিনোজেনটা রক্ত তঞ্চনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই ফাইব্রিনোজেনটা কি, এটা কিন্তু একটা প্লাজমা প্রোটিন। তাহলে আমাদেরকে এখানে কোন পয়েন্ট মনে রাখতে হবে? ফাইব্রিনোজেন। ঠিক আছে, আমি এখানে তোমাদের পুরো মাইন্ড ম্যাপের মতো করে পয়েন্ট পয়েন্ট করে স্মার্ট নোটের মতো করে এখানে দেখাবো। ঠিক আছে, আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই বা তৈরি করে তাদেরকেও আমি স্মার্ট নোট, মাইন্ড ম্যাপ এগুলো ক্রিয়েট করে দিই, যাতে পড়াটা মনে রাখতে সুবিধা, যাতে নোটটা তারা খুব সহজে লিখতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি কেউ মনে করো তোমরা অপশনাল ফিজিওলজির জন্য নোট নেবে, তো নোট নিতে পারো। নোট কিন্তু পুরো প্রিপেয়ার রয়েছে। অপশনাল ফিজিওলজি থেকে গিয়ে A to Z পরীক্ষা থেকে কিন্তু 2 জন অলরেডি ক্র্যাক করেছে এবছর, একজন গ্রুপ A তে এবং একজন গ্রুপ B তে। তো এটা খুব গর্বের একটা বিষয় A to Z পরীক্ষার পক্ষ থেকে। তো তোমরা যদি সেই নোট পড়েই প্রিপারেশন করতে চাও, তোমরা কিন্তু নোট নিয়ে নিতে পারো নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে। তো প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম, প্লাজমা প্রোটিন কিসে হেল্প করছে? কোয়াগুলেশন ইন ব্লাড। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাব। প্রথমেই বলে দিচ্ছি, আমরা কিন্তু জিনিসটাকে একদম ট্রিকের মতো করে পড়বো। ঠিক আছে, এমন নয় যে আমি পুরো ডিটেলস তোমাদেরকে বলবো। যে যে পয়েন্টগুলো মনে রাখলে তোমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবে, পয়েন্টগুলোকে লিখতে পারবে, সেই পয়েন্টগুলো করে পয়েন্ট করে তোমাদেরকে বলে দেবো। দেখো, বলেছে রোল ইন ডিফেন্স মেকানিজম অফ বডি। তাহলে দ্বিতীয়টা কি? ডিফেন্স মেকানিজম অফ বডি। ডিফেন্স মেকানিজমে কি করছে? গামা গ্লোবিউলিন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি। প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। তো এখানে আমরা কোন পয়েন্টটা পড়ছি, কোন পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে? গামা গ্লোবিউলিন। ঠিক আছে, গামা গ্লোবিউলিন যখনই ডিফেন্স মেকানিজম আসবে আমাদেরকে কি লিখতে হবে? গামা গ্লোবিউলিন লিখতে হবে। গামা গ্লোবিউলিন তাহলে কি করছে? ডিফেন্স মেকানিজমে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তাহলে এই ওয়ার্ডটা যদি আমার মনে থাকে, আমি একটা সেন্টেন্স আমি এখান থেকে বানাতেই পারবো। নেক্সট কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট বলা হয়েছে মেকানিজম ইন দ্য বডি বাই অ্যাক্টিং অ্যাজ অ্যান্টিবডি। ডিফেন্স মেকানিজম মানে কি? রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ প্রতিরোধে আমাদের বডি কি করে? যখন একটা অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি ফর্ম করে। তাহলে যখন রোগ প্রতিরোধে গামা গ্লোবিউলিন হেল্প করছে, কি হিসেবে হেল্প করছে? এটা একটা অ্যান্টিবডি হিসেবে হেল্প করছে। এটা কি হিসেবে হেল্প করছে? অ্যান্টিবডি হিসেবে হেল্প করছে। হলো? আচ্ছা, দিস প্রোটিনস আর অলসো কল্ড ইমিউনোগ্লোবিউলিন। এগুলোকে ইমিউনোগ্লোবিউলিনও বলা হয়। অ্যান্টিবডিজ রিঅ্যাক্ট উইথ অ্যান্টিজেন অফ ভেরিয়াস মাইক্রো অর্গানিজম। যেটা বললাম, অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি রিঅ্যাক্ট করছে, করে ডিফেন্স মেকানিজমটা করছে। এটাকে আরেকটা জিনিসও কি বলা হচ্ছে? ইমিউনোগ্লোবিউলিন।
ঠিক আছে, তোমাদেরকে যেটার থেকে আমি করাচ্ছি এটা হলো WBCS অপশনাল ফিজিওলজির জন্য প্রিপেয়ার করা নোট থেকেই কিন্তু আমি তোমাদেরকে এটা করাচ্ছি। আচ্ছা, এবার এটা কি হচ্ছে যে এই বিভিন্ন মাইক্রো অর্গানিজম যেগুলো কি বিভিন্ন রকম রোগ সৃষ্টি করছে তার এগেনস্টে এই ডিফেন্স মেকানিজম করছে কি গামা গ্লোবিউলিন। নেক্সট ফাংশনে চলে আসছি, রোল ইন ট্রান্সপোর্ট মেকানিজম। রোল ইন ট্রান্সপোর্ট মেকানিজম। দেখো, রোল ইন ট্রান্সপোর্ট মেকানিজম, ট্রান্সপোর্ট মেকানিজমে এটা কি কাজ করছে? প্লাজমা প্রোটিনস আর এসেনশিয়াল ফর দি ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস সাবস্টেন্সেস ইন দ্য ব্লাড। এটা হলো একটা ইন্ট্রোডাক্টরি লাইন, এটার জন্য মুখস্থ করার প্রয়োজন পড়ে না, এটা একটু লেখার ক্ষমতা থাকলে বা লেখা প্র্যাকটিস করা থাকলে এটা এমনিই লেখা যায়। Albumin, alpha globulin and beta globulin are responsible for the transport of hormone, enzyme, etc. তাহলে কোন কোন প্লাজমা প্রোটিন ট্রান্সপোর্টের জন্য রেসপন্সিবল সেই নামগুলো আমরা মনে রাখবো। অ্যালবুমিন, বিটা গ্লোবিউলিন আর হলো গামা গ্লোবিউলিন, সরি আলফা গ্লোবিউলিন। তাহলে অ্যালবুমিন, বিটা গ্লোবিউলিন আর হলো আলফা গ্লোবিউলিন, এই তিনটে কিন্তু ট্রান্সপোর্টের জন্য রেসপন্সিবল। তাহলে এবার যদি বলা হয় যে এরা কি কি ট্রান্সপোর্ট করছে, এরা ট্রান্সপোর্ট করছে হলো বিভিন্ন হরমোন, এনজাইম এটসেট্রা। কি কি ট্রান্সপোর্ট করছে? হরমোনস, এনজাইমস এটসেট্রা। ক্লিয়ার? আচ্ছা, the alpha and beta globulins play an important role in the transport of metals in the blood. তাহলে এদের মধ্যে আলফা আর বিটা গ্লোবিউলিন, ঠিক আছে, এদের মধ্যে আলফা আর বিটা গ্লোবিউলিন এরা, ঠিক আছে, এরা কি করছে? ট্রান্সপোর্ট করছে কি মেটাল। ঠিক আছে, মেটালস দেখতে পাচ্ছ, এরা কি করছে? ট্রান্সপোর্ট করছে মেটালস ইন দ্য, মানে বিভিন্ন ধাতুকে পরিবহন করে নিয়ে যাচ্ছে কে? আলফা আর বিটা গ্লোবিউলিন। তাহলে এই গেল হলো পরিবহনে কি কি রোল প্লে করছে। নেক্সট চলে আসছে রোল ইন দ্য মেইনটেনেন্স অফ অসমোটিক প্রেশার ইন দ্য ব্লাড। নেক্সট ফাংশন, এই কোশ্চেনটাতে 10 মার্কসের একটা কোশ্চেন, যেরকম ভাবে আমি নোট দিচ্ছি, যদি ঠিকঠাক করে কেউ পরীক্ষায় লিখে আসতে পারো 10-এর মধ্যে 9, 9.5 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, অসমোটিক প্রেশার, কারণ অনেকের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে ফিজিওলজিতে নাকি স্কোর ওঠে না। যদি ফিজিওলজিতে স্কোর না উঠতো তাহলে আমার দুজন স্টুডেন্ট কিন্তু আজ গ্রুপ এ এবং গ্রুপ বি অফিসার হতে পারতো না। ঠিক আছে, তো ফিজিওলজি যদি আমরা ঠিক করে লিখে আসো নাম্বার কিন্তু অবশ্যই উঠবে না, এটা কিন্তু ভুল ধারণা। ভালো করে পড়ো এবং লেখা প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু নাম্বার উঠবে। প্রত্যেককে বলছি, অসমোটিক প্রেশার ইন ব্লাড। আচ্ছা দেখো, at the capillary level most of the substances are exchanged between the blood and the tissues. However, because of their large size, the plasma proteins cannot pass through the capillary membrane easily and remain in the blood. প্লাজমা প্রোটিনের কি সাইজটা বড়, এটা কি যেহেতু সাইজটা বড় এই জন্য কি হচ্ছে, এটা ক্যাপিলারি মেমব্রেন দিয়ে কিন্তু এটা ট্রান্সপোর্ট করতে, মানে পার করতে পারছে না, ক্যাপিলারি মেমব্রেনটাকে এটা পার করে যেতে পারছে না ব্লাডে। ইন দ্য ব্লাড দিস প্রোটিনস এক্সার্ট দি কোলয়েডাল অসমোটিক প্রেশার। এবার এগুলো কি করছে, এগুলো রক্তে উপস্থিত থেকে যাচ্ছে এবং রক্তে উপস্থিত থেকে রক্তের অসমোটিক প্রেশারটাকে মেনটেন করছে। অসমোটিক প্রেশার এক্সার্টেড বাই দি প্লাজমা প্রোটিন ইজ অ্যাবাউট 25 mmHg।
তাহলে তোমাদেরকে এই পয়েন্টটা লিখতে গেলে কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। 1 নম্বর দেখো বলেছে, 1 নম্বর কোন পয়েন্টটা মনে রাখবে, লার্জ সাইজ অফ প্লাজমা প্রোটিন। হলো লার্জ সাইজ অফ প্লাজমা প্রোটিন। এবার এই লার্জ সাইজের জন্য কি হচ্ছে, ক্যান নট pass through the লার্জ সাইজের জন্য কি হচ্ছে, ক্যান নট পাস থ্রু দি ক্যাপিলারি মেমব্রেন। এবারে যখন ক্যাপিলারি মেমব্রেন দিয়ে এটা পাস করতে পারলো না, তখন কি হলো, এগুলো ব্লাডে থেকে গেল। তারপর এরা ব্লাডে কি করছে, ইন ব্লাড এদের জন্য কি হচ্ছে, কোলয়েডাল অসমোটিক প্রেসার। দেখো কোলয়েডাল কেন, কোলয়েড তোমরা পড়েছো, কোলয়েডে দেখবে সল, জেল, তারপরে সলভেন্ট, সলিউট, এরকম একটা ব্যাপার। এবার রক্ত তরল, তরলের মধ্যে কিছু উপাদান রয়েছে দ্রাব্য হিসেবে, দ্রাব্য, দ্রাবক, দ্রবণ, তাই তো? তাহলে আমরা যদি রক্তটাকে দ্রবণ ধরে নিই, ব্যাপারটা একটু বুঝবে। ধরো এটার মধ্যে ব্লাড রয়েছে, ঠিক আছে, এটা কি, এটা হলো দ্রবণ। এবার দ্রবণের মধ্যে কি কি রয়েছে, দ্রাব্য আর হলো দ্রাবক, তাই তো? এবার দ্রাব্য বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে, দ্রাব্য বলতে এখানে বোঝানো হচ্ছে প্লাজমা প্রোটিন, আর দ্রাবক মানে এখানে ব্লাড। তাহলে এগুলো যদি দ্রাব্যগুলো এখানে থেকে কি তৈরি করছে, একটা কোলয়েডাল অসমোটিক প্রেসার তৈরি করছে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কোলয়েডাল অসমোটিক প্রেসার। এবার এই কোলয়েডাল যে অসমোটিক প্রেসার, এটা কত, 25 mmHg, ঠিক আছে, এটা কত, 25 mmHg। নেক্সট ফাংশন দেখো কি বলেছে, রোল ইন দ্য রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। পরের কাজটা কি করছে, নাম্বার 5, অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে। অ্যাসিড বেস ব্যালেন্সে কি হচ্ছে দেখো, বলছে প্লাজমা প্রোটিনস পার্টিকুলারলি দ্য অ্যালবুমিন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেটিং অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য ব্লাড। তাহলে কোন প্লাজমা প্রোটিনটা অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করছে, সেই প্লাজমা প্রোটিনটার নাম তোমাদের মনে রাখতে হবে অ্যালবুমিন। ক্লাসটা মন দিয়ে শোনো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আর ক্লাসটা যদি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, ঠিক আছে। আর মন দিয়ে শোনো, একটু খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও। তোমরা এমনি যদি একটু মন দিয়ে শোনো না, এটা এমনি নিজেরা লিখতে পারবে, পয়েন্টগুলো একটু মাথায় রাখলে নিজের থেকে এটা লিখতে পারবে। নিজেরা বাড়িতে লিখে কিন্তু ব্যাপারগুলো একটু প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, অ্যাসিড বেস ব্যালেন্স দেখো, অ্যালবুমিন, এই টপিকগুলো কিন্তু ফিজিওলজি অনার্সেও আছে। ফিজিওলজি অনার্স ক্যালকাটা কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 1-এর ক্লাস কিন্তু চলছে অলরেডি। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। অলরেডি তোমাদের কিন্তু 3টে ক্লাস হয়ে গেছে। আচ্ছা, অ্যাসিড বেস ব্যালেন্সে দেখো অ্যালবুমিন কি বলেছে, অ্যালবুমিন সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। দিস ইজ বিকজ অফ দি ভার্চু অফ দেয়ার বাফারিং অ্যাকশন। কেন অ্যালবুমিন কিসের মাধ্যমে এটা করছে, বাফারিং অ্যাকশন।
ঠিক আছে, অ্যালবুমিন একটা বাফারিং অ্যাকশন বা রোল প্লে করছে। প্লাজমা প্রোটিনস আর রেসপন্সিবল ফর 50% অফ দি বাফারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড। রক্তের একটা বাফারিং ক্যাপাসিটি আছে, এটা আমরা আগেও পড়েছি, বা এটা নিয়ে আমি পরে তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো। সেই বাফারিং ক্যাপাসিটি 15%টা রেসপন্সিবল কে? এই প্লাজমা প্রোটিন। ওকে, তো নেক্সট কাজ এবার দেখে নিই। নাম্বার 6, রোল ইন ভিসকোসিটি অফ দ্য ব্লাড। ভিসকোসিটি অফ দ্য ব্লাড কিভাবে হচ্ছে দেখো। প্লাজমা প্রোটিনস প্রোভাইড ভিসকোসিটি অফ দ্য ব্লাড হুইচ ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য ব্লাড প্রেশার। ভিসকোসিটি মিন্স সান্দ্রতা। তাহলে এই ভিসকোসিটিটা মেনটেন করছে কি? প্লাজমা প্রোটিন। এবার এই ভিসকোসিটিটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এই ভিসকোসিটি ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার মেনটেন করার জন্য। ভিসকোসিটি, এই ভিসকোসিটিটা মেনটেন কিসের জন্য করছে? ব্লাড প্রেশার। ঠিক আছে, প্লাজমা প্রোটিন ভিসকোসিটি মেনটেন করছে। এই ভিসকোসিটি মেনটেন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। কেন ভিসকোসিটি মেনটেন করাটা ইম্পর্টেন্ট? কারণ এটা ব্লাড প্রেশার মেনটেন করতে হেল্প করছে। অ্যালবুমিন প্রোভাইডস ম্যাক্সিমাম ভিসকোসিটি দেন আদার প্লাজমা প্রোটিন। তাহলে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? অ্যালবুমিন। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই কটা পয়েন্ট, এই কটা চারটে কিওয়ার্ড, এই চারটে কিওয়ার্ড যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তুমি এই ভিসকোসিটি পয়েন্টটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডিসকাস করতে পারবে। তাহলে প্লাজমা প্রোটিন কি করছে? প্লাজমা প্রোটিন ভিসকোসিটিকে মেনটেন করছে। কেন এটা ইম্পর্টেন্ট? এই ভিসকোসিটিটা মেনটেন করা ইম্পর্টেন্ট কারণ ভিসকোসিটি মেনটেন থাকলে ব্লাড প্রেশার মেনটেন থাকবে। এবার এই যে মেনটেনেন্স, এই মেনটেনে কোন প্লাজমা প্রোটিনটা সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে? অ্যালবুমিন। জাস্ট এটুকু লিখলে কিন্তু এই পয়েন্টটা যথেষ্ট। Next, number 7, role in erythrocyte sedimentation rate. Erythrocyte যেটাকে আমরা বলছি ESR, erythrocyte sedimentation rate বা ESR. Globulin and fibrinogen accelerate the tendency of formation of red blood cells. Erythrocyte sedimentation rate মানে কি? লোহিত রক্তকণিকার যে থিতিয়ে পড়া। এখানে কোন কোন প্লাজমা প্রোটিন গুরুত্বপূর্ণ রোল প্লে করছে? গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন অ্যান্ড ফাইব্রিনোজেন। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মাথায় রাখবে। মাথায় রাখলে তুমি এবার এটা দিয়ে একটা সেন্টেন্স লিখে দিতে পারবে। এরিথ্রোসাইট মিন্স এখানে রেড ব্লাড সেল আসবে, বোঝাই যাচ্ছে নাম থেকে। নেক্সট পয়েন্ট নাম্বার 8 বলছে রোল ইন সাসপেনশন স্টেবিলিটি অফ রেড ব্লাড সেল। ঠিক আছে, সাসপেনশন স্টেবিলিটি অফ রেড ব্লাড সেল। ঠিক আছে, দেখো বলেছে রোল ইন সাসপেনশন স্টেবিলিটি অফ রেড ব্লাড সেল। এখানে কি হচ্ছে? ডিউরিং সার্কুলেশন দ্য রেড ব্লাড সেলস রিমেইন সাসপেন্ডেড ইউনিফর্মলি ইন দ্য ব্লাড। যখন সার্কুলেশন হচ্ছে, রক্তটা যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে? রেড ব্লাড সেল রিমেইন সাসপেন্ডেড ইউনিফর্মলি, সমভাবে আর কি, ইউনিফর্মলি এটা কি করছে? ব্লাডের মধ্যে ছড়িয়ে রয়েছে, সমভাবে রয়েছে। তো এখানে রয়েছে ব্লাড ভেসেলের এক জায়গায় রয়েছে, ধরো এটা একটা ব্লাড ভেসেল, এবার এখানে কিছু রেড ব্লাড সেল রয়েছে, আবার এখানে কিছু, এরকম কিন্তু না। ঠিক আছে, পুরোটাতেই কিন্তু সমানভাবে এটা রয়েছে। আচ্ছা, দিস প্রপার্টি অফ রেড ব্লাড সেলস ইজ কল্ড দি সাসপেনশন স্টেবিলিটি। এই যে সমভাবে ইউনিফর্মলি একটা ছড়িয়ে থাকা, এইটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছিল সাসপেনশন স্টেবিলিটি। গ্লোবিউলিন অ্যান্ড ফাইব্রিনোজেন হেল্প ইন দ্য সাসপেনশন স্টেবিলিটি অফ দ্য রেড ব্লাড সেল। এবার এই ধর্মে হেল্প করছে কে কে? গ্লোবিউলিন অ্যান্ড
ফাইব্রিনোজেন, ঠিক আছে। গ্লোবিউলিন অ্যান্ড ফাইব্রিনোজেন কিন্তু এটাতে হেল্প করছে। তাহলে এই যে সাসপেন্ডেড রয়েছে ইউনিফর্মলি ব্লাড ভেসেলের মধ্যে আরবিসি, এইটাকে বলা হচ্ছে হলো সাসপেনশন স্টেবিলিটি। এই সাসপেনশন স্টেবিলিটিতে কোন কোন প্লাজমা প্রোটিন হেল্প করছে? গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। জাস্ট এই দুটো পয়েন্ট দিয়ে এটার একটু ডেফিনিশন দিয়ে লিখে দিলে কিন্তু এই পয়েন্টটা কমপ্লিট। আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। যদি কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ক্লাসটা এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে। আর যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেটার উপর কিন্তু ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, নেক্সট নাম্বার 9 বলছে রোল ইন প্রোডাকশন অফ ট্রিফন সাবস্টেন্স। ট্রিফন সাবস্টেন্স কি হচ্ছে? ট্রিফন সাবস্টেন্স আর নেসেসারি ফর নারিশমেন্ট অফ টিস্যু কল্ড টিস্যু সেলস ইন কালচার। দিস সাবস্টেন্স আর প্রডিউসড বাই লিউকোসাইট ফ্রম দি প্লাজমা প্রোটিন। ট্রিফন যে সাবস্টেন্সটা, এটা কোথা থেকে হচ্ছে? প্লাজমা প্রোটিন থেকে হচ্ছে, ঠিক আছে। প্লাজমা প্রোটিন থেকে হচ্ছে কোথায়, কিসের দ্বারা হচ্ছে? লিউকোসাইটের দ্বারা। তাহলে কোন কোন পয়েন্টগুলো এখানে মাথায় রাখতে হবে তোমাকে? প্রথমে মনে রাখতে হবে প্লাজমা প্রোটিন, ঠিক আছে। প্লাজমা প্রোটিনের পরে তোমাকে কি মনে রাখতে হবে? ফ্রম প্লাজমা প্রোটিন বাই লিউকোসাইট। ফ্রম প্লাজমা প্রোটিন বাই লিউকোসাইট এটা প্রডিউস হচ্ছে কি? ঠিক আছে। এবার এই ট্রিফন সাবস্টেন্সটা কেন গুরুত্বপূর্ণ, এটার কাজ কি, ফাংশনটা কি? এটা হেল্প করছিল নেসেসারি ফর নারিশমেন্ট অফ টিস্যু সেল। নারিশমেন্ট অফ টিস্যু সেলস ইন কালচার, ঠিক আছে। এটা হলো ট্রিফন সাবস্টেন্সের ফাংশন। নাম্বার 10 দেখো, রোল অ্যাজ রিজার্ভ প্রোটিন, ঠিক আছে। কি হিসাবে? রোল অ্যাজ রিজার্ভ প্রোটিন। বলেছে ডিউরিং ফাস্টিং inadequate food intake or inadequate protein intake, the plasma protein are utilized by the body tissue as the last source of energy. আচ্ছা, তাহলে কি কন্ডিশন? ফাস্টিং। ফাস্টিং কন্ডিশনে কি হচ্ছে? আমাদের বডিতে কোন কোন কাজগুলো হচ্ছে? কোনো খাবার পাচ্ছে না, না কার্বোহাইড্রেট পাচ্ছে, না প্রোটিন পাচ্ছে, না ফ্যাট পাচ্ছে। তাহলে প্রথমে শক্তির জন্য ফাস্টিং কন্ডিশনে কি প্রসেস হচ্ছে আমাদের বডিতে? গ্লাইকোজেনোলাইসিস। তার মানে গ্লাইকোজেন থেকে কি হচ্ছে? গ্লুকোজ, তাই তো। গ্লাইকোজেন থেকে হচ্ছে গ্লুকোজ। এবার এই যখন কার্বোহাইড্রেটের ইউটিলাইজেশনটা হয়ে গেল, এবারে এনার্জি সোর্সটা কে দেবে? কারণ ফাস্টিং কন্ডিশন, তখন আসছে হলো প্রোটিন। এবার এই প্রোটিনটাকে সোর্স অফ এনার্জি হিসেবে ইউটিলাইজ করার জন্য কোন প্রোটিনটা ইউজ করা হবে? বডির প্লাজমা প্রোটিন। বডির প্লাজমা প্রোটিনকে কিন্তু ইউটিলাইজ করা হবে। প্লাজমা প্রোটিনস আর স্প্লিট ইনটু অ্যামাইনো অ্যাসিডস বাই দি টিস্যু ম্যাক্রোফাজেস। এবারে প্লাজমা প্রোটিনগুলো কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডস আর টেকেন ব্যাক বাই ব্লাড। এবার অ্যামাইনো অ্যাসিডগুলো এখান থেকে কোথায় চলে যাচ্ছে? অ্যামাইনো অ্যাসিডগুলো চলে যাচ্ছে হলো ব্লাডে, ঠিক আছে।
blood and distributed throughout the body to form cellular protein molecule. এবার এখান থেকে ব্লাডের মাধ্যমে এটা চলে যাচ্ছে কোথায়, হোল বডিতে এটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিকজ অফ দিস প্লাজমা প্রোটিনস আর কল্ড রিজার্ভ প্রোটিন। এবার এই যে একটা গুরুত্বপূর্ণ কাজে প্লাজমা প্রোটিন হেল্প করলো, ঠিক আছে, ফাস্টিং কন্ডিশনে, এই জন্য প্লাজমা প্রোটিনকে কি বলা হচ্ছে, প্লাজমা প্রোটিনকে বলা হচ্ছে হলো রিজার্ভ প্রোটিন। তো এই যে 10টা পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই 10টা পয়েন্ট খাতায় নোট ডাউন করে নিয়ে নিজের মতো করে লিখে তোমরা অ্যান্সারটা প্রিপেয়ার করতে পারবে। আর যদি এরকম ধরনের যে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে, কোশ্চেনে যদি তোমরা নোটস নিতে চাও, নোটসও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যদি ভালো লাগে লাইক করে দিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।